জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের বরাবরের মতোই এসএফ টিভির স্টুডিওতে আজকে হাজির হয়েছেন আমাদের চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বরাবরের মতোই আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আমাদের এখানে উপস্থিত যে সমস্ত অতিথিরা আসেন, বিশেষ করে রাজনীতিবিদরা, তাদের কাছে আমরা জনতার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোই ওনাদের কাছে জিজ্ঞাসা করি এবং ওনারা ওনাদের মতোই উত্তর দেয়। যেহেতু আজকে যিনি উপস্থিত হয়েছেন তারুণ্যদীপ্ত একজন রাজনীতিবিদ, রাজপথে ছাত্রদের অধিকার নিয়ে বিভিন্ন সময় কাজ করে আসছেন, হাবিবুর রহমান হাবিব। প্রথমেই ওনার কাছে জানতে চাইব, হাবিবুর রহমান হাবিব কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। জি। এসএফটিভির স্টুডিওতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত, যেহেতু অনেক ব্যস্ততম সময় থেকে আমাদের এখানে সময় দিয়েছেন। যেহেতু আমাদের অনুষ্ঠানটি হলো জনতার জিজ্ঞাসা, জি, আপনাকে যে প্রশ্নগুলো আমরা করব সে প্রশ্নগুলো আসলে জনতারই প্রশ্ন। জি, আর আশা রাখি আপনি জনতার প্রশ্নের উত্তরগুলো দিবেন। অবশ্যই। প্রথমে আপনার কাছে জানতে চাই, যেহেতু গণ অধিকার পরিষদ যদিও বা ২০১৮ সালে এর আত্মপ্রকাশ ঘটে, সেক্ষেত্রে আমাদের গণ অধিকার পরিষদটা আরো পরে আমাদের। চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষ কিন্তু গণ অধিকার পরিষদ সম্পর্কে খুব বেশি কিন্তু জানে না। তো সেক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে গণ অধিকার পরিষদের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ কত সালে এবং কিভাবে আত্মপ্রকাশ হলো? ধন্যবাদ সোহেল ভাইকে। আমি শ্রোতাদের মাধ্যমে শুরুতে আমি আমার পক্ষ থেকে এসএফ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আ যেটা ভাইয়ের যে প্রশ্নটা ছিল গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ এবং চুয়াডাঙ্গার যে ইয়েটা। আমাদের গণ অধিকার পরিষদ আপনারা সবাই জানেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন যে শুরু হয়েছিল সেটার নেতৃত্ব দিয়েছিল যে এখন যে গণ অধিকার পরিষদের যারা নেতৃত্ব পর্যায়ে আমাদের নুরুল হক নূর ভাই, রাশেদ ভাই এবং হাসান, মামুন, ফারুক এদের নেতৃত্বে গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন তখন জি, জি। সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ ১৮ সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে ১৮ সাল থেকে আমাদের ওই ছাত্র সংগঠন কার্যক্রম শুরু হয়। আচ্ছা, পরবর্তীতে আমাদের যে ছাত্র সংগঠন প্রথমে কিন্তু দল গঠন হওয়ার পরে আগে কিন্তু ছাত্র সংগঠন হিসেবেই আত্মপ্রকাশ করে ছাত্র অধিকার পরিষদ। আচ্ছা, এবং আপনি যে এনসিপির যে সাধারণ সম্পাদক সদস্য সচিব দেখেন যে আক্তার, সেও কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদেরই একটা লিডার ছিলেন। আচ্ছা, আচ্ছা, তো আগে প্রথমে দল গঠন হওয়ার আগে কিন্তু আমরা ছাত্র অধিকার পরিষদ নামেই আত্মপ্রকাশ করে আচ্ছা, ছাত্র অধিকার পরিষদ। তারপরে ২০২২ সালে যে আমরা হচ্ছে গণ অধিকার পরিষদ দল হিসাবে এখানে আত্মপ্রকাশ করে। আচ্ছা, তার আগে কিন্তু আমরা ছাত্রদের আহ, অধিকার এবং কোটা সংস্কার আন্দোলন সেভাবে কিন্তু মানুষের ব্যাপক একটা সাড়া পেয়েছিল। আচ্ছা, তারপরেই আমাদের মনে হয়েছে যে না, এটা একটা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করা। ছাত্র অধিকার পরিষদ থেকেই পরে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলাতে এর আসলে ব্যাপ্তি কতটুকু? ধন্যবাদ। আমাদের গণ অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা ২০১৯ সাল থেকে আমাদের যে যুব অধিকার পরিষদ এখানে কিন্তু আমাদের কার্যক্রম আছে। তারপরে আমাদের যুব ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, প্রত্যেকটা ইউনিট, শ্রমিক অধিকার পরিষদ, প্রত্যেকটা সংগঠন কিন্তু যে আমাদের উইং গুলো আছে সবগুলো কিন্তু চুয়াডাঙ্গাতে আমাদের গণ অধিকার পরিষদের অন্য সংগঠন যা আছে সবই সংগঠন কিন্তু আমাদের এখানে আছে। আচ্ছা, আচ্ছা, ইভেন উপজেলা পর্যায়ে কিন্তু আমরা কমিটি দিয়েছি, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। আমরা দলটাকে আস্তে আস্তে গুছাইতেছি। আচ্ছা, তো ইনশাল্লাহ আমরা যে এই নির্বাচনের মধ্যেও যেহেতু আমাদের একটা একটা সময় চলতেছে, আমরা কিন্তু আমরা এখন ইউনিয়ন পর্যায়ে আমরা আমাদের আচ্ছা, কমিটি গুলো আচ্ছা, দিচ্ছি আর কি। যেহেতু দল হিসাবে হয়তোবা মানুষজন আমরা দুই বিএনপি জামাত দেখা যাচ্ছে আওয়ামী লীগের বাইরে মানুষজন কিন্তু সাধারণ মানুষ সেভাবে জানে না, আচ্ছা, কিন্তু ভিপি নূরকে সবাই কিন্তু চিনে। আচ্ছা, সো আমাদের ব্র্যান্ডিং কিন্তু ভিপি নুরুল হক নূর, আচ্ছা, যাকে এক বাক্যে মানুষ কিন্তু চিনে। তো আচ্ছা, এটা আমরা মনে করি যে আমরা তার যে ইমেজ আছে বা ইয়ে আছে সেটাকে আমরা রুট পর্যায়ে আমরা পৌঁছিয়ে দিতে কাজ করে আচ্ছা, যাচ্ছি আচ্ছা। আর কি। এবং আমরা এখন ইউনিয়ন পর্যায়ে কমিটি গুলো দিচ্ছি আর কি। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পরপর আমরা জানতে পেলাম যে এস এম কিবরিয়ার যে ছেলে, হুম, অর্থাৎ রেজা কিবরিয়া সাহেব, উনি তো এই গণ অধিকার পরিষদের আহ্বায়ক জি। ছিলেন। তো এই ভদ্রলোক কেন এই গণ অধিকার পরিষদ থেকে চলে গেলেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমি কিন্তু বলেছি যে গণ অধিকার পরিষদের অগ্রযাত্রাটা কোথা থেকে? ছাত্র অধিকার পরিষদের ওই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে ১৮ সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে সারা দেশব্যাপী যে আন্দোলনটা ছড়িয়ে গিয়েছিল,
সেখান থেকে কিন্তু তারা যখন মনে করলো যে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা, সেই সময় রেজা কিবরিয়া একজন সিনিয়র পার্সন হিসাবে তাকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আচ্ছা। কিন্তু এটা যেহেতু তারুণ্য নির্ভর দল, উনি বয়সের থেকে যখন আমাদের নুরুল হক নূর তখন সদস্য সচিব ছিল, রেজা কিবরিয়া আহ্বায়ক ছিলেন, তখন কিন্তু ওনার একটা বয়সের ওনাদের একটা গ্যাপ আছে। ইভেন নুরুল হক নূর দলের প্রতি যে একটা মায়া, যে ভালোবাসা, রেজা কিবরিয়ার কিন্তু সেই জায়গাটা নাই। উনি আহ্বায়ক হয়তোবা সে সিনিয়র হিসাবে আহ্বায়কের পোস্টটা উনি পেয়েছিলেন, কিন্তু দলকে ধারণ করার মতো ওনার সেই যথেষ্ট আগ্রহ বলেন, মেন্টালিটি বলেন, সেই জিনিসটা আমরা দেখতে পাই নাই। যার কারণে কিন্তু ওনাকে, উনি আর আমাদের আমাদের গণ অধিকারে আর থাকেন নাই, আচ্ছা। বা আমরা তাকে মনে করি নাই যে উনি থাকলে আমাদের জন্য ভালো হবে। যার কারণে কিন্তু ওনাকে বাদ দিয়ে এই তারুণ্য নির্ভর দল হিসাবে গণ অধিকার পরিষদ। শুধুমাত্র কি বয়সের কম বেশির কারণেই কি একজন আহ্বায়ক উনি দল থেকে চলে গেলেন, নাকি এর ভিতরে কোনো আভ্যন্তরীণ কারণ আছে? না, আভ্যন্তরীণ কারণ বলতে দলকে যে একটা সময় দেওয়ার জন্য যতটুকু এনার্জি দরকার আমরা কিন্তু সেইটুকু। একটা জিনিস দেখেছি যে রেজা কিবরিয়া সাহেব কিন্তু একটা কথা বলেছেন, সেটা হলো যে নুরুল হক নূর নাকি ইসরায়েলের এজেন্ট। আসলে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এটা তো আওয়ামী লীগের ট্যাগ দেওয়া। এখন আপনারা জানেন, এই যে 24 জুলাই বিপ্লব, নুরুল হক নূর কিন্তু সেই জেলে যেও সরকারের পতনের ডাক দিয়েছিলেন। আচ্ছা। আমরা কিন্তু অনেকেই অনেক রকম ভাবে কথা বলি। আমি তার আইনজীবী, আমি আমি জানি যে তার ট্যাগটা, সে জেলে যখন সে এই যে 90% ধাক্কা দিয়ে মানে পড়ে গেছে, 10% ধাক্কা দিলে সরকার পড়ে যাবে, ওই সময় কিন্তু এসে দেশপ্রেমের জায়গা থেকে কিন্তু উনি বলেছিলেন। সো আর ইসরায়েলের যে ট্যাগটা, সেটা সেই সময় কিন্তু, আজকে বিএনপি, আজকে তারা অনেক বড় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদেরকে জাহির করছে। আমরা 2023 সালে বিএনপির কার্যালয় যখন অবরুদ্ধ ছিল, সেই জায়গায় কিন্তু আমরা মিছিল নিয়ে সেই তাদের সামনে দিয়ে গিয়েছি। আচ্ছা। সো আমরা কিন্তু ওই ত্যাগটা আমরা আওয়ামী লীগের যে দীর্ঘদিনের যে ফ্যাসিবাদ, সেই সময় কথা বলার জন্য গণ অধিকার পরিষদ, নুরুল হক নূর এরাই কিন্তু কথা বলেছে। আচ্ছা। যার কারণে তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে জনগণকে একটা খারাপ মেসেজ দেওয়ার জন্য তারা, এটা আওয়ামী ট্যাগ, এটা এরকম, এটার কোনো ভিত্তি নাই। আপনি বললেন যে সরকার পতনের ক্ষেত্রে নুরুল হক নূরের দলের ব্যাপক একটা ভূমিকা তারা জি, রেখেছে। 10% যেটা ধাক্কা জি। দেওয়ার কথা, সেই ধাক্কাটা তাহলে গণ অধিকার পরিষদ দিয়েছে। হ্যাঁ, এটা তো এখানে আমার একটা প্রশ্ন, যেখানে আমরা দেখলাম যে শেখ হাসিনার বাসভবনে যেয়ে যার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে একজন ছাত্রনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি, যার মায়ের প্রতিশ্রুতি মানে প্রতিচ্ছবি তার চেহারার ভিতরে খুঁজে পাচ্ছে, তাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে বা তাকে উৎখাত করতে হবে, এটা আসলে কিভাবে নেবেন? আসলে এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা অনেকেই তার ব্যাপারে এই প্রশ্নটা করে থাকেন। দেখেন, আপনি প্রেক্ষাপটটা দেখেন, 2019 সাল যখন সে ডাকসুর ভিপি হলো, 28 বছর পরে যখন ছাত্রদের যে ডাকসু আবার ফিরে আসলো, সেটার কিন্তু ভিপি হলো নুরুল হক নূর। সেই সময় কিন্তু কে শাসক ছিল? কে? শেখ হাসিনা। সেই সময় 19 সালের প্রেক্ষাপট এবং 24-এর প্রেক্ষাপট কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য হয়ে গিয়েছে। তো সেই সময় আর এই সময়, এই অনেক দীর্ঘ যে একটা গ্যাপ হয়ে গেছে, হাসিনা স্বৈরশাসক তো একদিনই হয়ে ওঠে নাই। আচ্ছা। সে লাস্ট পর্যায়ে যে এমন একটা পর্যায়ে চলে গেছিল, তাকে কিন্তু হটানোটা আমাদের সবার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। সেই জায়গায় 19 সালের প্রেক্ষাপট এবং 24 সালের প্রেক্ষাপট এক না থাকার কারণে এটা অবশ্যই সম্ভব হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেখানে কিন্তু দেখা গেছে যে ওই সময় বিএনপির কার্যক্রমকে উনি বিভিন্নভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন। আ আমরা বলতে শুনেছি নুরুল হক নূরকে, যে উনি বলেছেন যে বিএনপির যে অগ্নিসন্ত্রাস, অর্থাৎ তাদের যে রাজনৈতিক দলের কার্যক্রম বা কর্মকাণ্ড তারা করেছে, সেই সময়ের কথাগুলো কিন্তু উনি তুলে ধরেছেন, যে অগ্নিসন্ত্রাস হিসেবে যাদেরকে উনি পরিচিত করলেন, আ যাদেরকে উনি এই কথাগুলা বললেন, আবার তাদের সাথেই এখন আবার জোট বেঁধে নির্বাচন করছেন এবং বিএনপির পক্ষ থেকে দেওয়া আসনেই কিন্তু উনি নির্বাচন করছেন। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? না, ধন্যবাদ। আপনার এখানে অনেকগুলো প্রশ্ন আছে। যে অগ্নি সন্ত্রাসের বিষয়টা, আমরা জানি যে দীর্ঘদিন আওয়ামী লীগ কোন ভোট ছাড়াই কিন্তু সে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আচ্ছা, আমি আমি কিন্তু আজও ভোট দিই নাই। আচ্ছা, আমার যে দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা, আমি কিন্তু ভোট দিই নাই। আমি এলাকায় আসছি 2018 সালের যে নির্বাচন, তোমার 24-এর যে নির্বাচন, আমি এলাকায় আসছি, কিন্তু ভোট দেওয়ার মতো সেই আগ্রহ আমরা কিন্তু পাই নাই। আচ্ছা, আচ্ছা, সেই জায়গা থেকে ওই সময় কিন্তু আওয়ামী লীগ কিভাবে ছিল? ইস্যু ভিত্তিক তারা কিন্তু টিকে ছিল। আচ্ছা, তারা নিজেরাই আগুন জ্বালিয়ে, আগুন ধরিয়ে কিন্তু হয়তোবা বিএনপির নাম দিয়েছে, বা আচ্ছা, হয়তোবা বিএনপি রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়তোবা এটা করতে পারে। সে যেহেতু ডাকসুর ভিপি ছিলেন, সে কিন্তু কোনো দলেও কোনো ইয়ে ছিল না। তো সেই জায়গায় যাদের নাম আসছে আগুন সন্ত্রাস হিসাবে, সরকার যাদেরকে ফোকাস করছে, যাদেরকে হাইলাইট করছে এই আগুন সন্ত্রাসটা বিএনপি করছে, বা ওই সময় প্রেক্ষাপটটা হয়তোবা তাদের নাম দিয়ে গেছে। যেহেতু সে ছাত্র প্রতিনিধি, ঢাকা ইউনিভার্সিটি অনেক বৃহৎ একটা অনেক বড়
একটা মানে বাংলাদেশের টপ ইউনিভার্সিটি, সেখানে 35 থেকে 45 30-35 হাজার স্টুডেন্ট আছে, সেখানকার লিডার যখন আগুন সন্ত্রাস হয় তখন সে এই জায়গায় প্রেক্ষাপটে জনগণের নিরাপত্তার জন্য সে এই কথাটা তখন বলতে পারে। কিন্তু আচ্ছা আচ্ছা এখন যে প্রেক্ষাপটটা এসেছে, আপনি এখন দেখেন দেশের যে অস্থিতিশীলতা, আজকে আমরা এই যে মেরুদণ্ডহীন যে উপদেষ্টা পরিষদ, আজকে হাদি দেখেন আমার লিডার নুরুল হক নুরের উপর 29শে আগস্ট মানে যে সেনাবাহিনী কর্তৃক যে হামলা হয়েছে, সেটা কিন্তু আজও আমরা কোনো বিচার পাই নাই। উসমান হাদি, সেটা কিন্তু সে আমাদের সামনে যখন সে আহত হয়, আমি হসপিটালে গিয়েছিলাম, আমরা দেখেছি আমাদের সামনে একটা ছেলে মারা গেল। দেখেন এই জায়গাটায় দেশের কিন্তু কোনো নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারতেছি না এই উপদেষ্টা পরিষদ। এই জায়গায় কে নিয়ন্ত্রণ করবে? আওয়ামী লীগ নাই যেখানে, কে নিয়ন্ত্রণ করবে? অবশ্যই বিএনপি যেহেতু একটা বৃহৎ একটা সংগঠন, বৃহৎ একটা দল, তারা কিন্তু এই জায়গাটায় অনেকটা এগিয়ে আছে। যার কারণে কিন্তু আমরা যেহেতু 5ই আগস্টের পরবর্তী সময়ে একটা জাতীয় সরকার গ্রহণের একটা কথা উঠছিল, কিছু ব্যক্তির কারণে কিন্তু সেই জাতীয় সরকারটা গ্রহণ করা সম্ভব হয় নাই। সেই জায়গা থেকে এখন বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে আমাদের মনে হয়েছে যে এখন আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আচ্ছা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য। যার কারণে বিএনপির সাথে কিন্তু আমরা কোনো জোট হই নাই, এটা সমঝোতা হয়েছে। তাহলে গণ অধিকার পরিষদের নেতৃস্থানীয় পর্যায়ের নেতাদের মুখ দিয়ে কিন্তু আওয়ামী বিরোধী কথা আমরা শুনেছি, আবার বিএনপির বিরুদ্ধেও আমরা কথা শুনেছি, এবং তারা বলেছেন জাতীয় স্বার্থেই বলেছেন। আমি আপনার কথাটাই কোট করব যে জাতীয় স্বার্থেই উনি জি। বলেছেন। তাহলে সেক্ষেত্রে আজকে এই নির্বাচনের সময় 2026 সালের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র সংসদে অংশগ্রহণ করবেন এবং এমপি হিসেবে বসবেন, সেখানে কি দলীয় নীতিমালা এবং গঠনতন্ত্র থেকে আপোষ করে কি আপনারা বিএনপির সাথে জোট করলেন? না, এটা বিষয়টা তা না। আমরা এর আগেও আমি কিন্তু বলেছি এটা জাতীয় স্বার্থ। আচ্ছা জাতীয় স্বার্থ বলতে কি, দেখেন আপনি দেশের যে বিশৃঙ্খলা, আজকে যে মানে যে আমাদের যে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, আমাদের অর্থনৈতিকভাবে আমরা কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। আমাদের কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই, দেশের কোনো গ্রোথ নাই। সেই জায়গায় কিন্তু দেশের একটা স্থিতিশীল পরিবেশ আনা আমাদের জন্য খুবই জরুরি। অনেক সময় কিন্তু শত্রুর সাথেও আপোষ করতে হয় বৃহত্তর স্বার্থে। আচ্ছা আচ্ছা আমরা বৃহত্তর স্বার্থে বিএনপি একটা আসন সমঝোতা হয়েছে। নুরুল হক নূরের আসনে কিন্তু নুরুল হক নূর আমাদের গণ অধিকার পরিষদ সে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবে। আচ্ছা আমাদের এখনো জানেন বিএনপি জামাতের পরে সবচেয়ে বেশি নমিনেশন জমা পড়েছে আমাদের গণ অধিকার পরিষদে, 104টা। সেই নমিনেশন কিন্তু আমরা যে সমঝোতা বলেন, জোট বলেন, এটা পরেই কিন্তু আমরা এই নমিনেশন গুলো জমা দেওয়া হয়েছে। তো সেই জায়গায় আমাদের কিন্তু জোট সমঝোতা বা জোট এই বিষয়গুলো জাস্ট সমঝোতা আপনি বলতে পারেন। কিন্তু এখানে আমাদের অন্যান্য প্রার্থী আমরা তো নির্বাচন করছি, এবং এটা এই একটা কারণেই করা হচ্ছে, জাতীয় বৃহত্তর স্বার্থে। এখন আমরা তো দেশের মঙ্গলের জন্যই তো আমরা রাজনীতি করি। একজন নেতা, একজন যে রাজনীতি করে, সে জনস্বার্থে সে রাজনীতি করে। সো আমরা দেশের যে সামগ্রিক যে পরিস্থিতি, আমাদের মনে হয়েছে দেশে স্থিতিশীল আনাটা খুবই জরুরি। আমি এককভাবে যদি করতে চাই, সেই ক্ষেত্রে পরিস্থিতি হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, যেহেতু বিএনপি বৃহত্তর একটা সংগঠন। যার কারণে আমাদেরকে মনে হয়েছে যে হ্যাঁ, তাদের সাথে আপোষ না, সমঝোতা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশটাকে আগে স্বাভাবিক নিয়ে আসা, আচ্ছা আচ্ছা তারপরে আমরা অন্য কাজ করবো আর কি। আচ্ছা তো জাস্ট দেশের পরিস্থিতি স্বাভাবিক আনার জন্যই আমাদের এই সমঝোতা বলেন, বা এখানে তো জোট জোটের যেটাই কোনো, বলেন না হ্যাঁ, কেন, সেটা এটাই, হ্যাঁ, বৃহত্তর স্বার্থেই, জাতির স্বার্থে জাতির করছেন স্বার্থে এটা আপনারা। আমরা করেছি। তো আহ, আপনার গণ অধিকার পরিষদ বিএনপির কাছে কতগুলো আসন দাবি করেছিলেন? আমাদের 25টা আসনের কথা উঠছিল আর কি। আচ্ছা তো সেই জায়গায় দেখেন বিএনপি দীর্ঘ অনেক বছর পরে যেহেতু তারা ক্ষমতায় নির্বাচনে আসতেছে, যে আসনে আছে, এবং জামাত যে জিনিসটা ফেস করতেছে, আপনি চুয়াডাঙ্গা এক আসনের বিষয়টাই দেখেন। জি আজকে এনসিপির সাথে জোটে যাওয়ার কারণে আজকে কিন্তু রাসেল ভাইকে অনেক সময় কথা উঠতেছে, হয়তোবা বিএনপির সাথে মানে এনসিপির সাথে একটা বার্গেনিং চলছে। তো আপনি যখন আজকে জামাতের জামাত এর আগে যত নির্বাচন করছে, তারা কিন্তু সব মিলে আপনি 40টা আসনও তারা পায় নাই। কিন্তু বিএনপি তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। জামাতেরই যদি এই অবস্থা হয়, তাহলে বিএনপি এত বৃহত্তর একটা সংগঠন, তাহলে তখন তারা যখন জোটে যাবে, তখন তো এত দলগুলো, 8টা দল 9টা দল, তখন তো প্রত্যেকটা দলকে যদি 20টা করে দিতে চায়, তাহলে তো তার রাজনীতি থাকে না। আচ্ছা আচ্ছা তো সেই কারণে কিন্তু আমরা জোটের বিষয়টা যাই নাই, সমঝোতার বিষয়টা এসেছে। তো আপনি এনসিপির কথা দেখেন এবং জামাতের কথা দেখেন, তারা যে একটা সংকট তৈরি হয়েছে তাদের মধ্যে, সেটা কিন্তু বিএনপির মধ্যে আরো বেশি। তো আপনি যদি জামাতের মধ্যে এরকম হয়, যদি আমাদের অন্যান্য দলের সাথে যদি এরকম একই সিস্টেম হয়,
তাহলে ওই যে আসন আছে, আমাকে যদি 20টা আসন দেওয়া হয়, তাহলে ওই তার যে আসন আছে আচ্ছা, সেই জায়গায় কিন্তু তার যে নেতাকর্মী দীর্ঘদিন হামলা পলিটিক্যাল মামলার একটা শিকার হলো, কন্ট্রাডিকশন হওয়ার সম্ভাবনা। পলিটিক্যাল যে এটাই হলো, সেটা ওই তাদের নেতাকর্মীদেরকে সেভ করার জন্য, বা দীর্ঘদিন যারা রাজনীতি থেকে বিমুখ ছিল, হামলা মামলার শিকার ছিলেন, যার কারণে কিন্তু তারা জোটের বিষয়টা এখানে আসে নাই, কিন্তু সমঝোতার বিষয়ে আমাদের আপনি দেখেন যে 104টা আসনে আমরা নমিনেশন পেপার জমা দিয়েছি। আচ্ছা, আমাদের এখনো পর্যন্ত এরকম কোনো নির্দেশনা নাই কিন্তু আমরা নির্বাচন করতে পারবো না। আমরা কিন্তু যদি দেখেন, যদি 2টা আসন যদি আমাদের বেরিয়ে আসে এমনি, পাশাপাশি আমরা 300 আসনে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। আমিও জানেন যে আমি চুয়াডাঙ্গাতে আমি কাজ করেছি, কিন্তু লাস্ট মোমেন্টে আমার মনে হয়েছে যে না, এখন আমরা নির্বাচন করলে হয়তোবা আমি আমার এই সক্ষমতাটা যদি আমি আরেকটা আসনে দিই, তাহলে সেই আসন থেকে হয়তো আরেকজনকে বের করে আনা সম্ভব হবে। আমরা যেহেতু নতুন দল, আমরা প্রাথমিকভাবে আমাদের টার্গেট আমরা 8 থেকে 10 জন এমপি বেরিয়ে আসা, এবং আমরা আগে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে তারপরে পরবর্তীতে আমরা আমাদের মতো করে কার্যক্রম চালাবো। তাহলে এটাই শেষ হচ্ছে। অবধি পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আপনারা কতগুলো আসন সমঝোতে আসতে পারেন বলে মনে হচ্ছে? আসলে এটা তো 20 তারিখের আগে কিছুই বলা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, প্রত্যেক দিন এখন দিনে দিনে মানে পরিবর্তন হচ্ছে, কি আচ্ছা, হচ্ছে কি হবে, অনেক কিছু ম্যাটার করতেছে। তো আমরা এখনো পর্যন্ত যেহেতু মাঠে আছি, আমাদের যারা প্রার্থী আছেন তারা মাঠে কাজ করতেছেন, তো আমরা এখনো পর্যন্ত ধরে নিচ্ছি যে আমরা 104টা আসনেই আমরা নির্বাচন করতে পারবো। যেহেতু 2018 সাল থেকে ছাত্র অধিকার পরিষদ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছিল এবং সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে বেশ কয়েকটি সংগঠন আত্মপ্রকাশ করেছে ইতিমধ্যে। আপনি ইতিমধ্যে বললেন যে এনসিপির একজন লিডার, জি। উনিও ছাত্র অধিকার পরিষদে ছিলেন। হুম। তো 2018 থেকে 2024-এর যে আগস্ট, 5ই আগস্ট এই পর্যন্ত ছাত্রদের ভিতরে যে আন্দোলনের আগুন প্রজ্বলিত ছিল তাদের ভিতরে, তো সেই জায়গা থেকে 5ই আগস্ট কিন্তু সংগঠিত হয়েছে। জি। আপনি একজন তারুণ্যের রাজনীতিবিদ হিসেবে, তরুণ রাজনীতিবিদ হিসেবে এই যে 5ই আগস্ট এবং 2018 সাল থেকে যে আন্দোলন হয়ে আসছে, তার ফলাফলটা 5ই আগস্টের মাধ্যমে আপনারা অবশ্যই। পেয়েছেন। জি। প্রকৃতপক্ষে কাঙ্ক্ষিত স্বপ্ন ছাত্র জনতা যে আন্দোলনটা করেছিল, প্রকৃতপক্ষে সেই আন্দোলনের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, সেখানে আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে মনে করেন আপনি? এটা আমি বলবো যে আমাদের দীর্ঘদিন পরে যে একটা সুযোগ এসেছিল, সেটা আমরা আসলে সেভাবে করে বাস্তবায়ন করতে পারি না। এটা আমাদের আচ্ছা, স্বীকার করে নিতে হবে। এবং এটার জন্য কিন্তু শুধু আমরা দায়ী, বিষয়টা তা না। আচ্ছা, যারা অন্যান্য যে বড় রাজনৈতিক দল আছে তারাও কিন্তু দায়ী। তারা কিন্তু চায় নাই যে তৃতীয় পক্ষ এখানে বেড়ে উঠুক। আচ্ছা, তারা এই যে আমাদের গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য, সেই রেজা কিবরিয়া থেকে শুরু করে একটা চক্রান্ত কিন্তু সবসময় ছিল। এবং এই বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, তারা কিন্তু কেউই চায় না যে তৃতীয় শক্তি এখানে বেড়ে উঠুক। তাদের যে মেকানিজম আছে, আমার যে কতটুকু লিমিটেশন আছে, আমার যে সিনিয়র সে কিন্তু ভালো জানে। আচ্ছা, এবং তারা পরিকল্পিতভাবে এই যে তৃতীয় শক্তি, তারুণ্য নির্ভর যে একটা শক্তি, আজকে দেখেন, আজকে এনসিপি এবং গণ অধিকার পরিষদ যদি তারা একতাবদ্ধ থাকতে পারতেন, আজকে তারা বিরোধী দল হিসেবে ক্ষমতায় যেতে পারতেন। কিন্তু আমাদের নিজেদের মধ্যে অনেকের অনেক রকম দুর্বলতা আছে, সেই জিনিসটাকে কাজে লাগিয়ে আমাদেরকে নস্যাৎ করার জন্য তারা কাজ করেছে। আমরা এখনো আশাবাদী, যে সুযোগটা আমরা পেয়েছিলাম, জানি না আমরা কতটুকু পাবো, তারুণ্য নির্ভর যে শক্তি আছে, সেই শক্তি অবশ্যই আরো ঐক্যবদ্ধ হবে, এবং সামনে যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমরা বাস্তবায়ন করবো। লায়লা কনভেনশন হল নিবেদিত জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের অতিথি প্রশ্নের উত্তর দিলেন। এই অনুষ্ঠানের শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। যেহেতু গণ অধিকার পরিষদ ইতিমধ্যেই বিএনপির সাথে একটা জোট করেছে এবং অনেক এই কথাটা এখন টক অফ দ্য কান্ট্রি হিসেবে অনেক জায়গায় ছড়িয়ে গেছে আরকি। সেটা হলো যে ধানের মধ্যে ট্রাক উল্টে গেছে। তো প্রকৃতপক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ যদি ২টা সিটও পায় বা ১টা সিটও পায়, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষকে নিয়ে ১ম যে কথাগুলো থাকবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, সে ব্যাপারে কিছু বলবেন? ধন্যবাদ। আসলে আপনি দেখেন, চলার পথে যখন আপনি চলতে যাবেন, সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটবেই। যে কখনো গাড়ি চালাই না, তার তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, যেহেতু আমরা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ট্রাকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে হ্যাঁ, এই ট্রাক নেতৃত্ব দেবে দেশের, সেই জায়গায় আমরা যেহেতু এইবার সামনে আমাদের সুযোগ আসছে যে নির্বাচন করার, আমাদের শুধু একটা আসনে না, আমরা আশাবাদী 8 থেকে 10টা আসনে আমরা এবার এমপি আমাদের পাঠাতে পারবো। সেই জায়গায় আমরা যেহেতু
মানে জনগণের অধিকার নিয়ে আমরা কাজ করেছি। দীর্ঘদিনের যে ভোটার অধিকার, সেটা আবার এই যে 26 সালে মানুষ ফেরত পাইতেছে, সেই জায়গায় গণ অধিকার পরিষদ বিভিন্ন রকমের অবদান জনগণ জানে তারা এটা কিভাবে করেছে। অবশ্যই আমরা জনগণের অধিকার নিয়ে কাজ করি, এবং জনগণের অধিকার যখন ক্ষুণ্ণ হয়েছে তখনই আমাদের জন্ম, এবং এই অধিকারটাকে আমরা টিকিয়ে রাখতে চাই। আমরা আমাদের যে কয়জন প্রতিনিধি সংসদে যাক না কেন, জনগণের অধিকার নিয়ে আমরা কথা বলবো, জনগণের ভোটাধিকার নিয়ে আমরা কথা বলবো, এবং জনগণ যেন ভালোভাবে খেয়ে পরে দুমুঠো ভাত খেয়ে যেন জীবন ধারণ করতে পারে, সেই অধিকারগুলো নিয়ে, সেই ইয়েগুলো নিয়ে আমরা কাজ করে যাব। দর্শক, পৃথিবীর প্রতিটা যেখানেই আমরা দেখেছি পৃথিবীতে যত বড় বড় আন্দোলন সংগঠিত হয়েছে এবং আন্দোলন সংগ্রামের যে সুফল বয়ে এনেছে, সেখানে আসলে তারুণ্যের শক্তি সবচাইতে বেশি কাজ করেছে। আমরাও আসলে স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করার ক্ষেত্রে তরুণদের যে রাজনৈতিক চিন্তাধারা এবং তারুণ্য শক্তিকে সামনে নিয়ে বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই তরুণ নির্ভর রাজনৈতিক দলগুলো সকলের জায়গা থেকে কাজ করবে, এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।